আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ বিহাইন্ড দ্য নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজ দুপুরবেলা এক অভাবনীয় রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘ, যে প্রতিবেদনে আওয়ামী লীগ আমলের শেষ সময়টুকুর অনুপুঙ্খ তদন্তের একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই ধরনের প্রতিবেদন আমার ঠিক মনে পড়ছে না বাংলাদেশ সম্পর্কে এই ধরনের আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান কখনো আর করেছে কিনা। এই বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো জাতিসংঘের এই প্রতিবেদনটি নিয়ে আমাদের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট বশির আহমেদের সঙ্গে। বশির, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজকে সারাদিন আপনি এই প্রতিবেদন নিয়ে কাজ করেছেন। আমার যতটুকু মনে পড়ে 123 পৃষ্ঠার প্রতিবেদন। আমরা মোটামুটি আজকে সারাদিনে আমরা আসলে বেশ কয়েকটি নিউজই এটা নিয়ে করেছি। তো হাজার দুয়েক বা 2-2.5 হাজার শব্দের মতো আমরা করেছি নিউজ। তার মানে হচ্ছে যা আমরা বলেছি, যা জানাচ্ছি, তার বাইরেও আরো কিছু জিনিস এই প্রতিবেদনে আছে যেগুলি আমরা জানি না। এই ধরনের কি আছে? শেখ হাসিনার ইস্যুটা আমরা জানি। হ্যাঁ, ধন্যবাদ তামান্না। আসলে আমি এই মুহূর্তে কি বলবো, আমি অত্যন্ত টায়ার্ড, কারণ সারাদিন এই রিপোর্টটির পিছনে আমি সময় দিয়েছি। এক কথায় যদি বলি, একটা অভাবনীয় রিপোর্ট, এবং এটা বাংলাদেশের জন্য কিন্তু একটা অ্যাসেট হয়ে থাকবে এটা। কারণ জুলাই গণহত্যা যে স্কেলে হয়েছে এবং যেভাবে হয়েছে, এবং মানবতা বিরোধী অপরাধ, এটাকে এই রিপোর্টে কিন্তু উল্লেখ করা হয়েছে যে জুলাই গণহত্যার যে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে, এটা নিশ্চিতভাবে এটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে। সুতরাং এটা কিন্তু আমাদের জন্য একটা বড় অ্যাসেট হয়ে থাকলো। কারণ হচ্ছে বাংলাদেশে বা অন্য যে কোনো থার্ড ওয়ার্ল্ডের দেশে বা উন্নত দেশগুলোতে সেই দেশের এজেন্সিগুলো যে তদন্ত রিপোর্টগুলো করে, সেটা নিয়ে অনেক বায়াসনেস থাকে, অনেক প্রশ্ন থাকে। কিন্তু এই রিপোর্টটি তৈরি করছে স্বয়ং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস থেকে। সুতরাং এই রিপোর্টটা অত্যন্ত ক্রেডিবল, অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং অত্যন্ত নিরপেক্ষ। এখন এই রিপোর্টটা পড়তে যে আমি অনেক কিছু পেয়েছি এখানে, যেটা আসলে আমার চিন্তাও আসেনি যে একটা রিপোর্ট এইভাবে হতে পারে। আমরা তো সাধারণত আমাদের পুলিশ একটা রিপোর্ট দেয় 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, একটা ঘটনা ঘটলো, আচ্ছা এখানে এতজন গুলি চালিয়েছে, এতজন মারা গেছে, এতজন আহত হয়েছে, ব্লা ব্লা ব্লা, শেষ। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা ঘটনা ধরে ধরে বিশ্লেষণ করা হয়েছে, এবং এই রিপোর্টটা যারা তৈরি করেছে, জাতিসংঘের যেসব কর্মকর্তা, আমি আমরা জানতাম যে আজকে এই রিপোর্টটা প্রকাশ হবে। গতকাল আমি জাতিসংঘের ঢাকায় যে অফিস আছে, সেখানে কর্মরত একজন মানবাধিকার বিষয়ক কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি। তাকে জিজ্ঞেস করলেন, স্যার আপনারা এই রিপোর্টটা আসলে কীভাবে তৈরি করেছেন? তিনি আমাকে যেটা বললেন, এই রিপোর্ট, তখন আমি জানি না রিপোর্টের ভিতরে কী আছে, তিনি যেটা বললেন আমি সত্যি অবাক হয়েছি। তিনি বলেছেন আমরা প্রায় 300-র উপরে ওনারা ইন্টারভিউ করেছেন। শুধু 300-র উপরে কাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে? এই যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে তারা হচ্ছে ভিকটিমের আত্মীয়, তারপর সিকিউরিটি এজেন্সির লোকজন, তৎকালীন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। এমনকি আপনি জানলে অবাক হবেন, যারা এই মুহূর্তে বাংলাদেশে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃত্ব ছিল বা মিড লেভেল নেতৃত্ব ছিল বা উচ্চ পর্যায়ের যেসব আওয়ামী লীগের কর্মকর্তা ছিল, তাদের সাথেও তারা যোগাযোগ করেছে। আমি জিজ্ঞেস করলাম, তাদের আপনারা কোথায় পেলেন? তো বলছে যে বিদেশে যারা আছে তাদের সাথে আমরা ইমেলে যোগাযোগ করেছি। এমনকি বাংলাদেশে যারা আছে তাদের সাথে কারোর সাথে টেলিফোনে কথা বলেছে তারা, এমনকি তাদের সাথে ইমেলে যোগাযোগ করেছে। অর্থাৎ তাদের ভার্সনটাও তারা পুরোপুরি নিয়েছে। যে কোনো একটা বিষয় নিয়ে তারা চট করে বলে দেয়নি যে এখানে যে শেখ হাসিনাই খুনি, এটা বলে দেয়নি। তাদের কাছে পুরো এভিডেন্স রয়েছে। অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সুযোগ কিন্তু পূর্ণ মাত্রায় তারা আওয়ামী লীগকেও দিয়েছে। এরপরে তারা এই রিপোর্টটা তৈরি করেছে। আমার আসলে কিউরিওসিটি হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে কি ধরনের বয়ান এসছে সে সম্পর্কে কি প্রতিবেদনে কিছু আছে? হ্যাঁ, প্রতিবেদনে ওখানে একটা জিনিস উল্লেখ আছে, যেমন আওয়ামী লীগের নেতারা বলার চেষ্টা করেছেন যে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি শেষ মুহূর্তে যে গণহত্যাগুলো চলছিল, তিনি নাকি আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছিলেন যে এতটা শক্তি প্রয়োগ না করার জন্য। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন নাকি তার সেই কথা শোনেননি। আওয়ামী লীগের পক্ষ থেকে এমন একটা বয়ান দেওয়া হয়েছে, যদিও জাতিসংঘের যে কর্মকর্তারা এটা তদন্ত করেছেন, তারা এটাকে আসলে কোনো পাত্তা দেননি এবং তারা দেখেছেন যে এটা সত্য নয়। তার মানে আওয়ামী লীগের নেতারা এখন পর্যন্ত দেশে বিদেশে যেখানেই যে আছেন, এখন পর্যন্ত ওই 5ই আগস্ট যে ধরনের মিথ্যা বয়ান, 5ই আগস্টের পূর্ববর্তী তাদের যে মিথ্যা বয়ান, সেটাই এখনো বলে যাচ্ছেন। খুবই দুর্ভাগ্যজনক যে তাদের অনুশোচনা তো বহু দূরের কথা, তারা এখনো মিথ্যা অংশটা থেকে বের হতে পারেননি। না, একদমই না। আপনি পুরো রিপোর্টটা পড়েছেন এবং প্রতিবেদন তৈরি করেছেন, সেটাও একাধিক নানা অ্যাঙ্গেল থেকে প্রতিবেদন তৈরি করেছেন। রিপোর্টটা পড়ে আপনার কি মনে হয়েছে করতে গিয়ে?
আমরা গতকালকেও একটা পড়েছিলাম, একটু ডিফারেন্ট, এই অ্যাঙ্গেলে না, ঠিক সরাসরি প্রতিবেদন না, কিন্তু সেখানেও পড়ার সময় খারাপ লাগছিল। আর আজকে যেটা প্রতিবেদন আমরা তৈরি করেছি সেক্ষেত্রে তো নৃশংসতা এমন, বিভৎসতা এমন, বিষয়টি। দেখুন, আমি আপনাকে একটা উদাহরণ শুধু দেই, যে আমাদের যিনি এই দেশের 15 বছর শাসক হিসেবে ছিলেন, বলবো তিনি চেপেই ছিলেন। প্রতিবেদনে একটা জায়গায় বলা হয়েছে যে তৎকালীন একজন উচ্চপদস্থ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সামনে, যে স্বয়ং প্রধানমন্ত্রী তখন নির্দেশ দিয়েছেন যে এই জুলাই যখন যারা বিক্ষোভ করছিল তাদের নিজেদের আন্দোলন মানে তাদের যে দাবিগুলো, সেই দাবির পক্ষে তারা যখন বিক্ষোভ করছিল, তিনি সরাসরি সিকিউরিটি এজেন্সির লোকজনদেরকে বলেছেন যে এইখানে যারা নেতৃত্ব দিচ্ছে তারা খুবই সমস্যা তৈরি করছে আমার জন্য, সুতরাং তাদেরকে গুলি করে মেরে লাশগুলো গুম করে দাও। সুতরাং এই কথা আসলে আমি যখন পড়ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটা কি সত্য নাকি, আমি আবার দেখলাম এটা কি সত্য নাকি কি। একজন শাসক তার নিজের জনগণের উপর সর্বোচ্চ শক্তি ব্যবহার করে খুন করার নির্দেশনা দিচ্ছেন। শুধু নির্দেশনা, তিনি লাশগুলো যেন গুম করে ফেলা হয়। আসলে আপনি কি ভাবতে পারেন? না, কিছু জিনিস বিশ্বাস করাও কঠিন। মানে আমরা কিন্তু অনেক কিছু শুনে আসছি, অগাস্টের পর থেকেই অনেক কিছু কানে আসছে নানান সময়, এভাবে হয়েছে, এটা হয়েছে। 3 আগস্ট যে সেনাবাহিনীতে মিটিং হয়েছিল, সেই সেনাবাহিনীর বৈঠকে জুনিয়র কর্মকর্তারা প্রতিবাদ করেছিল, সেই জিনিসগুলি অনেক কিছুই আমাদের আসছে। কিন্তু তারপরও যখন আজকের রিপোর্টটি আসলো, তখন কিন্তু বিস্ময়করভাবে আমরা দেখলাম যে অনেক কিছুই এর মধ্যে থেকে অভাবনীয়ভাবে, মানে আমাদের ভাবনার বাইরে জিনিসগুলি, যে এইভাবে একজন প্রধানমন্ত্রী কি করে দেখেন, কি করে চিন্তা করেন। গতকালকে আপনার এই প্রতিবেদন সম্পর্কে একটা ধারণা প্রতিবেদন ছিল, এবং আজকে আপনার যে মূল প্রতিবেদন আমরা যেটা বিকালেই অনলাইনে আপ করেছি, সেটা এখন পর্যন্ত 70,000-এর উপরে মানুষ দেখেছেন এবং অজস্র কমেন্ট পড়েছে। বেশিরভাগ মানুষই কিন্তু ঠিক এই বিষয়টি প্রকাশ করছে। আমরা সবাই জানি, অনেক কিছুই জানি, তারপরও জাতিসংঘের মতো একটা প্ল্যাটফর্ম থেকে যখন আসে এই ধরনের কথা, তখন বিষয়টা একটু কেমন জানি হয়ে যায়। একজন লিখেছে, আমি যদি একজনের কমেন্ট পড়ি, চোখের সামনে যা যা ঘটেছিল হুবহু তা প্রকাশ পেয়েছে প্রতিবেদনে, এটাই সত্য, সঠিক বিচার হোক। আরেকজন লিখেছেন, দুঃখ লাগে এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করা হয় নাই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এর বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি, বিচার চাই। এই দুটি শব্দে কতগুলো যে কমেন্ট পড়েছে, এটার বোধহয় কোনো মানে হিসাব করা সম্ভব না, যে বিচার চাই। এমন একটি রিপোর্ট পরিবেশনের জন্য ধন্যবাদ। জাতিসংঘের ধন্যবাদ জানিয়েছে অনেককে, অনেকে এর সঙ্গে ভারতের সম্পৃক্ততার কথাও বলেছেন। অনেক ধরনের অনেক মন্তব্য এসেছে। আপনি নিজে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? আপনি সারাদিন তো কাজটা করেছেন এবং আশপাশ থেকেও অনেকের সঙ্গে আপনার কথাবার্তা হয়েছে, এই রিপোর্টের ব্যাপারে। আসলে রিপোর্টটা মানে যারাই দেখছে তারা কিন্তু বিস্ময় প্রকাশ করছে, কারণ কয়েকটা বিষয় আমাদের এখানে লক্ষণীয়। আমরা এতদিন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই সময়ের যে তথ্যপত্র তারা যেটা সংগ্রহ করেছে সেই অনুযায়ী কিন্তু আমরা নিহতের তালিকায় আমরা দেখছিলাম 800 বা তার থেকে সামান্য কিছু বেশি, 800 কিছু বেশি। কিন্তু জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তারা কিন্তু 1400 বলে দিয়েছে, এবং বলে দিয়েছে যে এটা আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। ওখানে কিন্তু তারা একটা ব্যাখ্যা দিয়েছে যে এই মানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তথ্য তার সঙ্গে তাদেরটা মিলছে না কেন। জুলাই হত্যাকাণ্ডের সময় ওই সময় আহত হয়ে যারা হাসপাতালে গিয়েছে, ওই সময় সিকিউরিটি এজেন্সির লোক অর্থাৎ গোয়েন্দা সংস্থার যে লোকজনগুলো, তারা কিন্তু তাদের এই ভিকটিম, তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবারের সদস্যদের তাদের ভয়ের মধ্যে রেখেছিল। অনেকে নিজেদের নাম পরিচয় পর্যন্ত দেননি, যে তার নাম কি, তার ভুল ঠিকানা দিয়েছেন। অনেকে চিকিৎসা নিয়েছেন কিন্তু রেজিস্টার করেননি। এই বিষয়গুলো কিন্তু রিপোর্টে উঠে এসেছে। এই জন্য তারা বলছে যে এটা 1400, এবং তারা কিন্তু সরাসরি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তথ্যগুলো আছে তার সঙ্গে কিন্তু তারা দ্বিমত পোষণ করে বলেছে যে এটি গ্রহণযোগ্য নয়। এটা মানে এটা এই ক্ষেত্রে পার্থক্যটা হবে কেন? এরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলছেন, যেখানে 800 কিছু বেশি সংখ্যা বলা হচ্ছে নিহতের। ওনারা আমাদের দেশের মধ্যে থাকেন, দেশের পরিস্থিতি পর্যালোচনা করে, বিশ্লেষণ করে, তদন্ত করে তারা একটা সংখ্যায় পৌঁছেছেন। একটা দল আসলো বিদেশ থেকে, যারা প্রথম দফায় 7 দিন, দ্বিতীয় দফায় 1 মাস থেকে প্রতিবেদন তৈরি করলো। এই দুই প্রতিবেদনের মধ্যে কিছু সংখ্যায় পার্থক্য হতেই পারে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তথ্যপত্র আছে, আমাদের যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের পক্ষ থেকে তারা যে তথ্যপত্র সংগ্রহ করেছেন, সেখান থেকে তারা একটা তালিকা পেয়েছেন এনএসআই থেকে, আমাদের দেশের গোয়েন্দা সংস্থা থেকে, এবং সেই তালিকাটা 350-র উপরে।
যার ভিতর 40 জন শিশু, 13 জন নারী। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তথ্যউপাত্ত, ওই তথ্যউপাত্ত বা ওই তালিকা কিন্তু এই 350 জনের নাম ঠিকানা কোনোটাই নাই। সরকারি দুইটা সংস্থা, দুই সংস্থায় পরিসংখ্যান দুই রকম, ঠিকানা সবকিছুই দুই রকম আলাদা। অর্থাৎ এনএসআই এর কাছে যে 350 তারা যে রিপোর্ট করেছে, এইগুলো মানে কাউন্টেড হয়নি এতে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যপত্রে। সাধারণ অর্থে দেখেন, যখন আমরা রাস্তা খোঁড়াখুড়ি দেখি, আমরা তখন বলি ওয়াসার সাথে কেন বিদ্যুৎ বিভাগের কোনো সমন্বয় নাই, তারা এক একজন এক এক সময় রাস্তা খোঁড়াখুড়ি করছে। সেটা তো একটা ইস্যু, এটা এত বড় একটা জাতীয় ইস্যু, এটার ক্ষেত্রেও এরকম হবে যে দুটো সরকারি সংস্থাই হবে কিন্তু তাদের মধ্যে কোনো সমন্বয় থাকবে না। এখন এখানে যেটা সমস্যা, ধরুন এনএসআই বা ডিজিএফআই তারা যেটা কাজ করে, তারা তো এটা ইউজুয়ালি প্রকাশ করে না, কিন্তু জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেহেতু তারা এখানে কাজ করেছে, সুতরাং এই ক্ষেত্রে আর এখন যেহেতু সরকার বদল হয়ে গেছে, হয়তো তারা এই তালিকাটা দিয়েছে। যদি সরকার পরিবর্তন না হতো অথবা জাতিসংঘের এটা যদি না আসতো এরা, তাহলে হয়তো এই তালিকাটা ডিফ্রিজে থেকে যেত। সরকার পরিবর্তন না হলে তো আসলে জাতিসংঘই আসতো না, এই তদন্তের জন্য জাতিসংঘে তো কখনো ডাকা হতো না। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোকে বরাবরই দেখে আসছি যে আমরা জাতিসংঘের তদন্ত চাই এই কথাটি বলতে, কিন্তু তদন্ত হতে কিন্তু এই প্রথমই দেখলাম। আমরা আগে কখনো বাংলাদেশে, আমার মনে পড়ে না যে আমি দেখেছি জাতিসংঘ এত বড় স্কেলের ঘটনা বাংলাদেশে আগেও কখনো ঘটে নাই। মুক্তিযুদ্ধের পর এটাই সম্ভবত সবচেয়ে বড় বিপ্লব, বিক্ষোভ এবং হতাহতের ঘটনা। কিন্তু আগে অন্য কোনো ঘটনার ক্ষেত্রে আমরা দেখিনি যে জাতিসংঘ আসছে, একটা কিছু নিয়ে তদন্ত হলো। আমি জাতিসংঘের রিপোর্টেরই আরেকটা অংশ একটু পড়তে চাই। পুলিশ মামলায় হাজারো মানুষকে অভিযুক্ত করেছে, বর্তমানে 1181টি তদন্ত চলমান। এতে অভিযুক্তের সংখ্যা 98,187 জন। এদের মধ্যে 25,033 জনের রাজনৈতিক পরিচয় রয়েছে। এ অনুযায়ী প্রতি মামলায় গড়ে 84 জন আসামি করা হয়েছে। বিপুল সংখ্যক মানুষকে অভিযুক্ত করায় তাদের বিরুদ্ধে হয় তদন্ত অথবা গ্রেপ্তার করা হয়েছে, যাদের এসব অপরাধের সঙ্গে সম্পর্কই নেই। জাতিসংঘের বেশ কিছু মামলা পর্যালোচনা করে দেখেছে যাতে চিহ্নিত আসামি গ্রেপ্তার করা হয়নি, আর যাদের গ্রেপ্তার করা হয়েছে তা জনগণের চাপে পড়ে। পুলিশের তদন্তের উপর জনগণের আস্থা কম। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের উদ্বেগের বিষয়গুলো অন্তর্বর্তী সরকার আমলে নিয়ে সম্প্রতি কিছু সংশোধনের উদ্যোগ নিয়েছে, তবে সবকিছু আমলে নেওয়া হয়নি। এ আইনে মৃত্যুদণ্ড, আসামির অনুপস্থিতিতে বিচারের মতো বিষয়গুলো নিয়ে উদ্বেগ রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড বজায় রেখে ন্যায় বিচার নিশ্চিত করা নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ আছে। এই উদ্বেগ কিন্তু বর্তমান সরকারের সময় বলছে যে পুলিশের উপর আস্থা নেই, পুলিশের উপর আস্থা এখনো ফেরে নাই, আমরা বিষয়টা জানি। তাদের রিপোর্টে র্যাবকেও দেখলাম আমি বিলুপ্ত করতে বলা হয়েছে, এবং বর্তমান সরকারের ক্ষেত্রে বলা হয়েছে যে মানবাধিকারের যে মানদণ্ড এটা এই সরকারও ধরে রাখতে পারছে না, তাদেরও ক্ষেত্র বিশেষে কিছু গাফিলতি আছে, কিছু অথবা পুলিশ সদস্যরা তাদের যে আগের যে অভ্যাস, সেই অভ্যাস থেকে তারা আসলে পুরো বেরিয়ে আসতে পারেনি। এই কারণে কিন্তু এই রিপোর্টে কিন্তু একটা সুপারিশ করা হয়েছে যে বিদ্যমান যে আইনগুলো আছে এই আইনগুলো পর্যালোচনা করে এটা একটা বাস্তবধর্মী একটা সংস্কারের কথা কিন্তু বলা হয়েছে, পরিবর্তনের কথা বলা হয়েছে। যে তাছাড়া আরেকটা জিনিস তারা বলেছে যে এই যে পুলিশের ধরেন যে আপনি যেটা বললেন যে অসঙ্গতি, এটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের যে সংস্থাগুলো আছে, রাষ্ট্রীয় যে বাহিনীগুলো আছে, তাদেরকে যে পলিটিসাইজ করা হয়েছে এটার ফল, এবং এটাই কিন্তু রিপোর্টে বলা হয়েছে, এবং তাদেরকে রিপোর্টে কিন্তু সুপারিশ করা হয়েছে যে এই রাজনীতিকরণ এর থেকে বেরিয়ে আসতে হবে। যদি আপনি একটা সুষ্ঠু সমাজ যদি করতে চান বা পুলিশ বাহিনী পেতে চান, তাহলে আপনাকে এর থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমাদের যে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের যে আমাদের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, এটা নিয়ে কিন্তু তারা কমেন্টস করেছে। আজকে এই রিপোর্টটি যখন তারা প্রকাশ করে, যে সংবাদ সম্মেলন হয়েছে জেনেভাতে, মানে ভলকার তুর্ক যিনি মানবাধিকার বিষয়ে হাই কমিশনে, তিনি কথা বলেছেন। তিনি কিন্তু বলেছেন, আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, তিনি কিন্তু এই প্রেস কনফারেন্সে আরেকটা মজার তথ্য না, এটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে রিপোর্টে তারা যে তথ্য দিয়েছেন এর থেকে আরো অনেক বেশি তথ্য তাদের কাছে আছে। এটা কি তারা প্রকাশ করবেন নাকি? তারা যেটা বলেছেন যে আমাদের এখানে বিচার যদি স্বচ্ছ প্রক্রিয়ায় যদি বিচারটা যদি সরকার করতে পারে, বা এটা যদি দৃশ্যমান হয় না, সরকার নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠভাবে বিচারের কাজটা, তখন তারা এটা দিয়ে সহযোগিতা করবে। সুতরাং এটা একটা কি বলবো, এটা আমাদের সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। তবে আমি আশা করি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার এখন দায়িত্বে আছেন, তারা এই চ্যালেঞ্জ ওভারকাম করবে এবং আমরা আরও বেশি তথ্য পাবো। আমি এই কথাটা বলে আমি আমার দর্শক শ্রোতাদের বলতে চাই, এই রিপোর্টে যদি তারা বিস্মিত হন, আর ভলকার তুর্কের ভাষ্য অনুযায়ী যদি আরও অনেক কিছু থেকে থাকে, আসলে তখন পরিস্থিতিটা কি হবে আমাদের?
আরো অনেক বিষয় বাংলাদেশের জন্য আসলে। অপেক্ষা করছে। তবে বিস্ময়কর তথ্যগুলি আমরা তখনই পাবো যদি আমরা সঠিক রাস্তায় থাকতে পারি। এখনো কিন্তু যেহেতু সমালোচনা এখনো রয়েই গিয়েছে যে আমাদের এই সরকারও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ঠিক সঠিক পথে এগোতে পারছে না, তাদেরও ভুল ত্রুটি ভ্রান্তি কিছু হচ্ছে। এগুলো যদি শুধরে নেওয়া না যায় তাহলে হয়তো ভবিষ্যৎ আমাদের জন্য এখনো খুব ভালো কিছু অপেক্ষা করছে, এটা বলা যাবে এটা না। বলা যাবে না, তবে আমরা আশাবাদী হতে চাই, অবশ্যই কারণ আমরা আশাবাদী অনেক হতে রক্তের চাই। বিনিময়, অনেক ত্যাগের বিনিময়ে তো এই সরকার এসছে। আমরা আশা করতে চাই যে এই সরকার ভালো কিছু দিয়ে যাবে যাওয়ার বেলায়। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ বশির আপনাকে। আপনাকে আমি ধন্যবাদ। জানি আপনি ক্লান্ত ছিলেন, আমি জোর করে আপনাকে এখানে ধরে নিয়ে এসেছি, কিন্তু you. আজকের এই আলোচনাটা জরুরি ছিল। ওকে, থ্যাংক ইউ। অসংখ্য এবং ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা আশাবাদী হতে চাই এবং ডক্টর ইউনূসও অসম্ভব আশাবাদী। একটা কথা উনি প্রথম থেকেই বারবার বলে এসেছেন যে আমাদের আসলে ব্যর্থ হওয়ার সুযোগ নেই, আমাদেরকে অবশ্যই সফল হতে হবে। যত জায়গায় ত্রুটি বিচ্যুতি আছে সবকিছু ওভারকাম করে আমাদেরকে সফল হতে হবে, পারতে হবে, পেরে উঠতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আর যাবার আগে বলে যাই, দেখুন, শুনুন, সাবস্ক্রাইব করুন আমার দেশ। আল্লাহ হাফেজ।